মান অভিমান কমেছে, তবে আমি কিছুই দেখিনি, চালিয়ে যাও তোমরা। ইনায়ার কথা শুনে ভূত দেখার মতো চমকে উঠল কাসপিয়া। এদিকে ইয়াসের ভাবভঙ্গি পরিবর্তন হয়নি একটুকু, এখনো বসে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাসপিয়ার সুন্দর মুখটির দিকে। কাসপিয়া পড়েছে ভারী লজ্জায়, ইচ্ছে করছে এক্ষুনি পালিয়ে যেতে এখান থেকে। ইয়াসে দেখছে ওর লজ্জাপত্তির লাজে রাঙ্গা মুখমণ্ডল, কি যেন ভেবে হুট করেই জড়িয়ে ধরল কাসপিয়াকে। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে ইনায়ার উদ্দেশ্যে বলল, আমার উপমা লজ্জা পাচ্ছে ইনায়া, তুই এখান থেকে যা। আমার বউ লজ্জায় জ্ঞান হারালে আমি তোকে হাজত বাস করাবো কিন্তু। মুখ টিপে হাসলো ইনায়া, বেরিয়ে গেল কাসপিয়ার রুম থেকে। তবে দুজনের মধ্যে বনিবনা হয়ে গেছে দেখে ভালোই লাগছে ওর। মাত্রই হসপিটাল থেকে বেরোলো রুহি, পাশেই উজ্জ্বল। মুখটা কেমন বেজার করে রেখেছে উজ্জ্বল, হাতে কতগুলো রিপোর্ট ওর। রুহি তাকালো উজ্জ্বলের দিকে, মুস্কি হেসে বলল ওকে, আমি চলে যাব বলে কষ্ট পাচ্ছ ভাইয়া? বোনের এমন কথায় বুকের ভেতরটা কেঁপে উঠল উজ্জ্বলের। হাতের মেডিকেলের রিপোর্টগুলো পড়ে গেল মাটিতে, চোখ গড়িয়ে দু ফোঁটা পানিও গড়িয়ে পড়ল ওর। কিন্তু বুঝতে দিল না রুহিকে, মিথ্যা আশ্বাস দিয়ে বলল, তোর কিছুই হবে না রুহি, আমি আছি তো। আমি তোকে বাইরের দেশে নিয়ে যাব, বড় বড় ডাক্তারদের ট্রিটমেন্টে তুই ভালো হয়ে যাবি। তুমি মিছে মিছে আমাকে সান্ত্বনা দিতে আর নিজের মনকে বোঝাতে এইভাবেই বলছো ভাইয়া। আমি ঠিক হব না, এটা তুমি নিজেও জানো। মরণ ব্যাধির শরীরে বাসা বাঁধলে মানুষ ভালো হয় বুঝি? উজ্জ্বলের কান্না পাচ্ছে, একমাত্র বোনটার এই অবস্থা সহ্য হচ্ছে না ওর। কিছু না ভেবে রাস্তার মাঝখানে জড়িয়ে ধরল রুহিকে। বুকের ভেতরটায় কষ্ট হচ্ছে ওর। আল্লাহর কি সব মন্দ ওদের ভাগ্যই লিখেছে? বোনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদল উজ্জ্বল। অনেক দিন ধরেই অসুখে ভুগছে রুহি, বারবার বলেও হসপিটালে আসতে রাজি হয়নি সে। হয়তো আন্দাজ করতে পেরেছিল মারাত্মক কোনো রোগ হয়েছে ওর শরীরে। উজ্জ্বল এক এক করে মাটিতে পড়ে থাকা মেডিকেল রিপোর্টগুলো সব হাতে তুলে নিল, তারপর রুহিকে বলল, চল বাড়ি ফিরি। তুমি চলে যাও ভাইয়া, আমি একটু হাঁটাহাঁটি করব, প্রকৃতির সাথে কথা বলবো। উজ্জ্বল শুনল বোনের কথা, ওর মাথায় হাত বুলিয়ে চলে গেল। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলল রুহিকে। চারিদিকে হালকা বাতাস বইছে, প্রকৃতিও খুব শান্ত। এই পরিবেশে হাঁটলে যে কারো মন খারাপ উড়ে যাবে নিমিষে। রুহি হেঁটে যাচ্ছে শুনশান নিরিবিলি রাস্তাটা দিয়ে। হঠাৎই ওর কানে আসলো অপরিচিত সেই নামটা। হ্যাঁ, ইয়াসের নাম কানে এসেছে রুহির। দ্রুত গতিতে মাথা ঘুরিয়ে তাকালো রুহি, বুঝলো ওর ভুল হয়েছে। এক নামে তো অনেক মানুষই থাকে পৃথিবীতে, অন্য কাউকে হয়তো ইয়াসের নামে ডেকেছে কেউ, তারই বোঝার ভুল হয়েছে। আবারও হাঁটতে শুরু করলো রুহি। রাস্তার দুপাশেই সারি সারি অনেক গাছপালা। একটা জায়গায় সুন্দর করে বেঞ্চ পাতানো দেখে রুহি গিয়ে বসলো তাতে। কি যেন ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো রুহি। আকাশ পানে তাকিয়ে বলল আফসোসের স্বরে, একটাই তো জীবন খোদা, আমার এক জীবনের এক অপূর্ণতা কেন দিলে তুমি? চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল রুহি। বেঞ্চের সাথে মাথাটা এলিয়ে দিয়ে কি যেন ভাবতে শুরু করলো সে। বিষণ্ণ মন নিয়ে গালে হাত দিয়ে সোফায় বসে আছে কাসপিয়া, তাকিয়ে আছে জানালার দিকে। ইনায়া এখন হসপিটালে, কৌশিক নিজের রুমেই আছে। ওর মাথায় প্রচণ্ড ব্যথা হয় মাঝে মধ্যে, তাই কাসপিয়াই বলেছে শুয়ে থাকতে। কৌশিকের সাথে কি কি হয়েছে ভাবলেই অন্তরাত্মা কেঁপে ওঠে ওর। ইনায়ার থেকেই শুনেছে সবটা। কৌশিক লন্ডনের এক নামী ল ফার্মে কর্পোরেট লয়ার হিসেবে কাজ করে। শেষবার যে কোম্পানির কেস লড়ছিল, সেই কোম্পানি একটা বড় চুক্তিতে প্রতারণা করছে। সব ঘটনা না জেনেই তাদের সাপোর্ট করেছিল কৌশিক, কিন্তু পরে যখন বুঝলো সে ভুল করছে, ওই কোম্পানির বিরুদ্ধে চলে যায় সে। যা পছন্দ হয়নি কোম্পানির মালিকের। ওনারা সবাই ঝামেলা বাঁধিয়েছিল কৌশিকের সাথে। নানান ঝামেলায় কৌশিকের জবটাও চলে যেতে বসেছিল। ইয়াস আর কৌশিকের দুজনে বেস্ট ফ্রেন্ড। ইনায়ার সাথে কৌশিকের পরিচয়টাও
ইয়াসের মাধ্যমে। সবটা শুনে ইয়াস কোনোভাবে জড়িয়ে পড়েছিল এসবের সাথে। কৌশিকের প্রতি এমন অন্যায় মেনে নিতে পারেনি সে। ওই কোম্পানিটা ইয়াসের স্টুডেন্ট মেহেকের আব্বুর। ইয়াসের বাড়াবাড়ি দেখে কৌশিকের রাগটা উনি মেটাতে চেয়েছিল ইয়াসের প্রতি। ইয়াস ক্লাস নিচ্ছিল সেদিন, তখনই কেউ কল দিল। কৌশিকের বিপদ হয়েছে। মাথায় কাজ করছিল না ইয়াসের। ভাবলো ঘটনা সত্যি। ছুটে যাচ্ছিল ওদের দেওয়া লোকেশনে। তখনই দ্রুত গতিতে কথা থেকে একটা গাড়ি আসলো। উদ্দেশ্য হয়তো ইয়াসকে মারার, কিন্তু কৌশিক বাঁচিয়ে নিল ইয়াসকে। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিল রাস্তা থেকে। গাড়িটা এসে ইয়াসের বদলে কৌশিককেই ধাক্কা দিল। কৌশিক গিয়ে ছিটকে পড়ল কিছু দূরে। পাকা রাস্তায় এভাবে পড়ায় মাথাটায় ব্যথা পেল অনেক। তখনও কেউ বুঝেনি এত কিছু কেন হলো। সব ভুলে ইয়াসের মাথায় আসলো যে করেই হোক কৌশিককে বাঁচাতে হবে। হসপিটালে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল কৌশিক, ভাঙা ভাঙা কণ্ঠে বারবার বলছিল ইয়াসের হাত ধরে ওর কিছু হয়ে গেলে কাসফিয়াকে যেন দেখে রাখে ইয়াস, ওর কাছে যেন পৌঁছে দেয় কৌশিকের মৃত্যুর খবর। কথাগুলো ভাবনায় আসলেই কেমন ভয় লাগে কাসফিয়ার। ওর অজান্তে কত কিছু হয়ে গেছে কৌশিকের সাথে, নিজেও জানে না সে। দরজায় টুংটাং আওয়াজে ধ্যান ভাঙলো ওর। নিজেকে স্বাভাবিক করলো কাসফিয়া। উঠে গিয়ে খুলে দিল দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মনে হয় খুব একটা খুশি হলো না কাসফিয়া। ইয়াস দাঁড়িয়ে আছে দরজার সামনে। ওর কোলে ঘাপটি মেরে বসে আছে মমি। ইয়াসে কিছু বলবে তার আগেই চোখ মুখ শক্ত করে বলল কাসফিয়া, কি চাই? যদি বলি তোমাকে চাই তাহলে বলবো ফিরে যান। ইয়াস হাসলো কেবল। কাসফিয়ার পাশ কাটিয়ে ঢুকলো ভেতরে। কৌশিক আর ইনায়া নিচেই ছিল। ইয়াসকে দেখে ওর কাছে সে হাত মেলালো কৌশিক। ইনায়া চলে গেল কিচেনে ওদের জন্য খাবার বানাতে। বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো ইয়াস আর কৌশিক। পুরোটা সময় ইয়াস আর চোখে দেখে যাচ্ছিল কাসফিয়াকে। কাসফিয়ার কেমন অস্বস্তি হতে লাগলো। এক জায়গাতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগছে ওর। উঠে চলে যাবে তখন শুনলো ইয়াসের কথা। কৌশিক, আমার জন্য বিয়ে উপযোগী সুন্দর একটা মেয়ে খুঁজে দিত, মনটা আমার বিয়ে বিয়ে করছে। কৌশিক জানে ইয়াস মজা করছে, তাই তেমন পাত্তা দিল না ওর কথায়। ইনায়াও তখন আসলো ওদের জন্য কফি নিয়ে। কাসফিয়া রেগে তাকিয়ে আছে ইয়াসের দিকে। সামনে জলজান্ত বউ দাঁড়িয়ে আছে ওর, আবার বলছে বিয়ে করবে। কাসফিয়ার রাগ হচ্ছে প্রচণ্ড, ইচ্ছে করছে ইয়াসের মাথার চুলগুলো সব ছিঁড়ে ফেলতে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে গট গট করে হেঁটে চলে গেল কৌশিকের কাছে। বলল ওকে, ভাইয়া আমি বিয়ে করব, আমার জন্য ছেলে দেখো। কৌশিক হা হয়ে তাকিয়ে আছে কাসফিয়ার দিকে। ওকে কাছে টেনে গালে কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। না, সবই তো ঠিক আছে। তাহলে কাসফিয়া হুট করে বিয়ের কথা বলছে কেন? যে মেয়ে বিয়ের নাম শুনলে মামির সাথে ঝগড়া বাঁধাতো, সে নিজ মুখে বলছে বিয়ে করবে। কৌশিক অবাকের সহিত জিজ্ঞেস করলো কাসফিয়াকে, তুই ঠিক আছিস? ঠিক থাকবো না কেন? তুমি এমন হাবভাব করছো, মনে হচ্ছে আমি আকাশে চাঁদ এনে দিতে বলেছি ভালো দেখে একটা বর এনে দিতে। এমন অবাক হওয়ার কি আছে? কৌশিক নিজেকে স্বাভাবিক করলো। একবার কাসফিয়ার দিকে তাকিয়ে পরে আবার ইনায়ার দিকে তাকালো। ঠাট্টা স্বরে বলল, চলো ইনায়া, আমাদেরকে কাশপিয়ার জন্য পেট মোটা টাকলা স্বাস্থ্যবান বর খুঁজে বের করতে হবে। কাসফিয়া হয়তো বুঝলো ভাই ঠাট্টা করছে ওর সাথে। রাগ দেখিয়ে চলে গেল নিজের রুমে। ইয়াস বসে আছে আগের মতোই। কাসফিয়ার যাওয়ার পানে তাকিয়ে কি যেন ভেবে বাঁকা হাসলো সে। গাল ফুলিয়ে বিছানায় বসে আছে কাসফিয়া। কেন যেন রাগ হচ্ছে ইয়াসের উপর। বিয়ে করবে মানে? কাসফিয়া তো এখনো বেঁচে আছে, বউ রেখে আবার বিয়ে করে কেউ, এসব ভাবছে আর রাগে ফুঁসছে কাসফিয়া। মনে হলো দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। উঠে দেখতে যাবে তখনই কথা থেকে দৌড়ে আসলো মমি। কাসফিয়া রেগে বলল মমিকে, এখানে এসেছিস কেন? মমি, তোর মালিকের কাছে যা। ওভাবেই বসে রইল মমি। ড্যাব ড্যাব করে তাকালো কাসফিয়ার দিকে। কিছুক্ষণ পর আবার গিয়ে বসলো পায়ের কাছে। এমন আদুরে বিড়ালটার উপর কাসফিয়ার রাগ করে থাকবে কিভাবে? মুস্কি হেসে হাঁটু কেটে বসলো মেঝেতে। মমিকে কোলে তুলে নিয়ে বলল সে, তুই ওই তিতা করলা লোকটার সাথে কিভাবে থাকিস রে মমি?
যেভাবে তুমি থাকতে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতে দরজার দিকে তাকালো কাসফিয়া। বুকে 2 হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়াশ। কাসফিয়া ওর চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াশ দরজাটা আটকে দিয়ে একটু একটু করে এগিয়ে আসলো ওর দিকে। অভিমানের অভিমান ভাঙেনি, ভালোই বুঝতে পারছে সে, কিন্তু ইয়াশও যে ঠিক করে নিয়েছে আজকে তার উপমার মনে থাকা সব রাগ অভিমান সরিয়ে দিবে নিজের ভালোবাসা দিয়ে। এত অভিমান কেন করছো উপমা? দূরত্ব না বাড়ালে কি ভালোবাসায় গুরুত্ব বাড়ে বলো? কিছুক্ষণ থেমে আবার বলল ইয়াশ। একটা প্রশ্নের উত্তর দেবে। ইয়াশের কথায় মন গলেনি কাসফিয়ার। অভিমানী স্বরে বলল অন্যদিকে তাকিয়ে। কি প্রশ্ন? তুমি কখন বুঝতে পেরেছো তুমি আমাকে ভালোবাসো? ফটাফট উত্তর দিল কাসফিয়া। কে বললো আমি আপনাকে ভালোবাসি? আমি তো আপনাকে ভালোবাসি না। ঠিক আছে, তবে বিয়ে করে নেই। তোমাকে ভুলতে আমারও সময় লাগবে না। রেগে তাকালো কাসফিয়া। মমিকে কোল থেকে নামিয়ে ইয়াশের কাছে এগিয়ে গেল। ওর বুকের মধ্যে ঘুষি মেরে বলল রাগান্বিত স্বরে। জলজান্ত আমি দাঁড়িয়ে আছি আপনার সামনে, আর আপনি বারবার বিয়ের কথা বলছেন। লজ্জা লাগে না? কষ্ট হয় না? হাসলো ইয়াশ। কাসফিয়ার হাত দুটা ধরে ওর বুকের বাঁ পাশে রেখে বলল, হুম, উপমাকে আমার জন্য কষ্ট পায়, আমি পাবো কেন? এক ঝটকায় ইয়াশের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল কাসফিয়া। গটগট করে হেঁটে বিছানায় গিয়ে বসলো সে। বলল আবারও, একদম ঢং করবেন না। আপনার চিন্তায় আমি কত রাত ঘুমাইনি জানেন? আমাকে ছেড়ে এসে তো ভালোই আছেন আপনি। আমি বোকার মতো ভেবে গেছি আপনার জন্য। কথাগুলো বলে জিভ কাটলো কাসফিয়া। আবেগী হয়ে কি সব বলে দিয়েছে, খেয়ালও রাখেনি এতক্ষণ। ইয়াশ হাসছে কাসফিয়ার মুখের ভাবভঙ্গি দেখে। এগিয়ে গেল ওর কাছে, পাশে বসে কাসফিয়াকে ঘুরিয়ে নিল নিজের দিকে। ওর মাথার এলোমেলো চুলগুলো সব ঠিক করে দিয়ে চুমু দিল কপালে। মুচকি হেসে বলল কাসফিয়াকে, তুমি আমাকে ভালোবাসো উপমা? মুখে না বললেও ভালোবাসো। কাসফিয়ার কি যেন হলো, ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল ইয়াশের মুখ পানে। হুট করে জাপটে ধরল ইয়াশকে। বুকে মাথা রেখে বলল সে, ভালোবাসি তো, আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমার একদিকে আপনি, অন্যদিকে পুরো পৃথিবী। আপনাকে ছাড়া যে আমার অন্ধকার লাগে সবকিছু। ইয়াশ পুরো কথাটা বলতে দিল না কাসফিয়াকে। থুতনিতে হাত রেখে ওকে চাওয়ালো নিজের দিকে। টুপ করে ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, তুমি কবে আমার জন্য এতটা পাগল হলে উপমা? কবে থেকে বুঝলে আমাকে ভালোবাসো? আমি চলে আসার পরেই তো। ওপর নিচ মাথা নাড়ল কাসফিয়া, যার উত্তর হ্যাঁ। ইয়াশ ওকে জোরে ধরল আবারও। কাসফিয়ার মাথাটা চেপে ধরল নিজের বুকে। বলল মুচকি হেসে, দেখলে তো, দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে। তোমার জীবনে আমার প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই আমাকে এত কিছু করতে হলো। ড্রয়িং রুমে বসেছিলেন সুফিয়া বেগম। একটু আগে কথা বলেছেন কাসফিয়ার সাথে। ছেলে বৌমার বনিবনা হয়নি দেখে খারাপ লাগছে ওনার। ঈশানার ঘটনাটাও কানে এসেছে উজ্জ্বলের ওসিলায়। প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি, তবে দুইয়ের দুইয়ে চার মেলাতে খুব একটা সময় লাগেনি। ঈশান যেমন উচ্ছৃঙ্খল মদ খেয়ে মাতলামো করে, হয়তো করেছিল এমন। পরপর দুইবার একই ঘটনা তো পুরোটা মিথ্যা হতে পারে না। সবটা শুনে ঈশানের প্রতি ওনার মায়া লাগছে কম, ঘৃণা হচ্ছে বেশি। এই ছেলেকেই কিনা এত দিন খাইয়ে পরিয়ে মানুষ করেছেন। সব কিছু ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন সুফিয়া বেগম। স্বামীর ডাক পেয়ে চলে যাচ্ছিলেন সিঁড়ি বেয়ে নিজের রুমে। দরজার ঠক ঠক আওয়াজ কানে আসতেই ফিরে তাকালেন সুফিয়া বেগম। আফিয়া, উজ্জ্বল, সিমি সবাই মাত্র আসলো। রুহি নিজের রুমেই আছে, ইদানিং রুম থেকে বের হয় না সে। সুফিয়া বেগম আস্তে আস্তে এগিয়ে গিয়ে খুলে দিলেন দরজাটা। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ঈশানকে দেখে ভ্রু কুঁচকালেন তিনি। ঈশানের একটা হাতের পুরোপুরি ব্যান্ডেজ করা, অন্য হাতটাও ঠিকঠাক নাড়াতে পারছে না। এতদিন ছিল হসপিটালে। সুফিয়া বেগম মাঝে মাঝেই গিয়ে দেখা করতেন ওর সাথে, তাও বাড়ির সবাইকে লুকিয়ে। ঈশানও বুঝতো না উনি লুকিয়ে লুকিয়ে দেখে আসতেন ওকে। মায়ের মতো, তাই ছেলের এত ভুল করেছে জেনেও অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছিলেন ওকে। তবে এই প্রথমবার ঈশানের এমন অবস্থা দেখে মায়া হচ্ছিল না ওনার। এত বড় ভুল করেছে জানার পর মায়া হবেই বা কী করে? কটমট কণ্ঠে বললেন সুফিয়া বেগম। কি চাই? কেন এসেছো এখানে? অসহায় ভঙ্গিতে মায়ের মুখ পানে তাকালো ঈশান। বলল নাকে, আমি আর কোথায় যাবো আম্মু? তোমার ওই মুখে আমাকে আম্মু ডাকবে না ঈশান। তোমার নামটা নিজের মুখে উচ্চারণ করতেও
লজ্জা লাগে আমার। ঈশানের রাগ হচ্ছে মনে মনে, কিন্তু ওকে তো আপাতত থাকতে হবে এখানে। ইয়াশ আর ওর উপমাকে শাস্তি না দিলে শান্তি পাবে না সে। ঈশান কি যেন ভেবে হুট করে বসে পড়ল মেঝেতে। সুফিয়া বেগমের পায়ে পড়ে বলল বারবার, আমার ভুল হয়েছে আম্মু। ড্রিঙ্ক করে আমার মাথা ঠিক ছিল না। কি করেছি আমি নিজেও জানি না। তুমি আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমি কথা দিচ্ছি আর এমন করব না। আমার দ্বারা আর কখনোই কোনো ভুল হবে না। উজ্জ্বলের রাগ হলো ঈশানের কথায়, তবুও কিছু বলল না সে। ভালো করেই জানে ওর শাশুড়ি এখন নিশ্চয়ই গলে যাবেন ছেলের মন ভালানোর কথায়। সত্যি হলো উজ্জ্বলের ভাবনা। ঈশানের আকুতি মিনতি আর বারবার ক্ষমা চাওয়ায় মন গড়ল সুফিয়া বেগমের। যতই হোক কোলে পিঠে করে বড় করেছে ওকে। আফিয়া আর ইয়াস যখন ছিল না তখন তো এই ঈশানকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন তিনি। তাই ঈশানের প্রতি মায়া ওনার একটু বেশি। উজ্জ্বল বাঁকা হাসলো, বলল সুফিয়া বেগমের উদ্দেশ্যে, দুধ কলা দিয়ে কালসাপ পালার শপথটা আপনার কখনোই যাবে না চাচি। পরের বার যখন মস্ত বড় কোনো বিপদ ঘটবে এই ছেলের জন্য, তখনই আপনার আর এই বাড়ির সবার শিক্ষা হবে। প্রতিউত্তর করলেন না সুফিয়া বেগম। বাকিরাও চুপ রইলেন। ঈশানকে নিজের রুমে যেতে বলে চলে গেলেন সুফিয়া বেগম। উজ্জ্বল রেগে বেরিয়ে গেল বাড়ি থেকে। অন্ধকার রুমে বসে আছে রুহি। গান বাজছে বিছানায় ফেলে রাখা ওর মোবাইলটাতে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। ফোনের গানটা বন্ধ হয়ে গেল। রিংটোন বেজে ওঠার শব্দ আসলো রুহির কানে, কিন্তু কে কল দিয়েছে ফোনটা হাতে নিয়েও দেখল না সে। রুহির মন জুড়ে যে বিষণ্ণতা, প্রিয় মানুষকে না পাওয়ার আক্ষেপ, এত অপূর্ণতা নিয়ে মরে যেতে হবে ভাবলেও নিজের ভাগ্যের উপর হাসি পায় ওর। আল্লাহ কি সব কষ্ট, সব না পাওয়া ওর ভাগ্যে লিখেছিলেন? বারবার রিংটোন বেজে কেটে যাচ্ছে। রুহির মনে হলো এবার কলটা রিসিভ করার দরকার। ফোনটা হাতে নিতেই দেখলো ইয়াসের নাম্বার। নিজেকে স্থির করে কল দিল ইয়াসের নাম্বারে। প্রথমবার রিংটোন বাজতেই ইয়াস রিসিভ করে নিল কলটা। কথা বলল না রুহি, অপেক্ষা করলো ইয়াসের কণ্ঠস্বর শুনবে বলে। সত্যি হলো ওর ভাবনা। রুহি কিছু বলার আগেই বলল ইয়াস, কেমন আছো? দীর্ঘশ্বাস ছেড়ে উচ্চারণ করলো রুহি, ভালো। ঠিক মতো ওষুধ খাচ্ছ না কেন রুহি? তুমি তো কখনোই এতটা অবুঝ ছিলে না। রুহি বুঝলো উজ্জ্বল হয়তো বলেছে ইয়াসকে ওকে ফোন দিয়ে কথা বলতে। উজ্জ্বল কি ভাবলো ইয়াসের সাথে কথা বললে রুহির মন খারাপ চলে যাবে? উজ্জ্বল হয়তো জানেই না রুহির মন খারাপের কারণ, না হলে কি আর বলতো ইয়াসকে ওর মন ভালো করার দায়িত্ব নিতে। নিজেকে স্বাভাবিক করে বলল রুহি, ঔষধ খেয়ে কি হবে ইয়াস? সেই তো মারা যাব। ইয়াসের কষ্ট হলো রুহির কথায়। রুহির এই প্রশ্নের উত্তর নেই ওর কাছে, তবু বলল সান্ত্বনা দিয়ে, তোমার কিছুই হবে না রুহি, আমরা সবাই আছি তো। মেঝেতে বসে থেকেই খাটের সাথে মাথাটা এলিয়ে দিল রুহি। বলল দীর্ঘশ্বাস ছেড়ে, শোবার দরকার ছিল ইয়াস, কেবল তুমি থাকলেই আমার হয়ে যেত, কিন্তু তুমি তো আমার হলে না। তোমাকে না পাওয়ার আক্ষেপটা যে আমার কোনো দিনও যাবে না। চোখ বন্ধ করে শ্বাস ছাড়লো ইয়াস। কি বলে বোঝাবে রুহিকে? এতটা অবুঝ কেন রুহি? ইয়াসই বা কি করবে? ওর হৃদয় জুড়ে একমাত্র রানী যে উপমা। ইয়াসের সবটুকু ভালোবাসা কেবল উপমা পর্যন্তই সীমাবদ্ধ। অন্য কাউকে কিভাবে ভালোবাসবে ইয়াস? এ যে কোনো কালেই সম্ভব নয়। ইয়াসের নীরবতা দেখে রুহি মুচকি হাসলো, বলল ইয়াসকে, তুমি আমাকে স্বার্থপর ভাবছো তো ইয়াস? সত্যি আমি স্বার্থপর। তোমার ব্যাপারে আমি বরাবরই স্বার্থপর। দেখেছো, তোমাকে ভুলে যাব বলেও আমার পাগল মন কেবল তোমাকে নিয়েই ভাবছে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমার কি চাই, আমি তোমাকেই চাইবো ইয়াস, যেভাবে তুমি চাইবে উপমাকে। বিস্মিত কণ্ঠে বলল ইয়াস। রুহি রুহি বুঝলো ইয়াস বিরক্ত হচ্ছে ওর কথায়। বলল আবারও, রাখছি। তোমাকে চেয়েও যে আর আমি নিজের পাপ বাড়াতে চাই না। তুমি ভালো থেকো ইয়াস। পৃথিবীর সব ভালো তোমার হোক, তোমার কপালে সব ভালো জুটুক। আমাকে একটু মনে রেখো, ভালোবাসাই নাই হোক ঘৃণায়, তবু প্লিজ মনে রেখো।
কথাগুলো বলেই বড় বড় শ্বাস ফেলল রুহি। ওর আজকাল শ্বাস নিতেও কষ্ট হয়। ফোনের স্ক্রিনের দিকে তাকালো রুহি। ইয়াশকে এতক্ষণ কি বলছে ভেবেই রাগ লাগছে নিজের উপর। ইয়াশ হয়তো বুঝলো রুহির অবস্থা কি হয়েছে। দীর্ঘশ্বাস ছাড়লো ইয়াশ। চিন্তিত কণ্ঠে উচ্চারণ করলো কেবল, রোহি তুমি অসুস্থ, এত কথা বলো না। কলটা কেটে দাও ইয়াস, আর আমাকে কল দিও না তুমি। ইয়াশ শুনলো রুহির কথা, কলটা কেটে দিল কিছুক্ষণ অপেক্ষা করে। আজকে নিজেকে বড় স্বার্থপর লাগছে ইয়াশের কাছে। রুহিকে যে সে নিজের বোন ভেবেই এসেছে চিরকাল। ওর পাগলামিতে সায় জানায়নি কখনো, কিন্তু মেয়েটা যে এখনো ওকে পাগলের মতো ভালোবাসে। দেশে না গেলে বুঝতোই না ইয়াশ। গিয়েছিল তো তার ভালোবাসাকে খুঁজতে। কারো মন ভাঙার কারণ হয়ে ফিরে আসতে হবে জানা ছিল না ওর। কাসপিয়া দাঁড়িয়েছিল ওর বেলকনিতে, কথা বলে যাচ্ছিল মমির সাথে। হঠাৎই চোখ পড়ল পাশের ফ্ল্যাটের দিকে। ওর রুমের ব্যালকনি বরাবর ইয়াশের রুম। কাছের জানালাটার কাছে দাঁড়িয়ে আছে ইয়াশ, একদিনে তাকিয়ে আছে কাসপিয়ার দিকে। কাসপিয়া এখানে এসেছিল সময়ে বেছে বেছে ফ্ল্যাটের সবচেয়ে বড় রুমটাই দেওয়া হয়েছিল ওকে। শুনেছে এই রুমটাতে আগে ইনায়া থাকতো। ভালোই হলো, ব্যালকনিতে আসার বাহানায় ইয়াশের উপর নজর রাখা যাবে। কৌশিকরা এখানে আসার পর ইনায়ার আম্মু আব্বু চলে গেছেন নিচতলায়, যেখানে আগে কৌশিক থাকতো। তবে ওনারা দেখা করে যান প্রতিদিনই এসে। কৌশিক এখন অনেকটা সুস্থ আছে, আবারও মন দিবে নিজের কাজে। আজকেই ওর ল ফার্ম থেকে নোটিশ এসেছে, সুস্থ হলে যেন জয়েন করে আবারও। কৌশিকের ল ফার্মের এক সিনিয়র এসেছে আজ, নাম ওনার রাকিব। কোনোভাবে হয়তো দেখেছে কাসপিয়াকে, কিছু না ভেবেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে কৌশিকের কাছে। প্রথমে আমতা করলেও পরে আবার সায় জানালো কৌশিক। কাসপিয়া বড় হয়েছে, বিয়ে তো ওকে দিতেই হবে। দেরি না করে বিয়েটা এখন দিয়ে দিলে মন্দ হবে না। ছেলেটা সুন্দর, উচ্চ শিক্ষিত, ভালো চাকরি করে। কাসপিয়া সব সময় ভালো থাকবে ওর কাছে। কৌশিক এই বিয়েতে সম্মতি দিয়েছে দেখে রাগ হলো ইনায়ার। এ কেমন বিচার কৌশিকের! নিজের ভালোবাসায় বিয়ে করলো, অথচ বোনকে জিজ্ঞেসও করলো না তার কোনো পছন্দ আছে কিনা। সবচেয়ে বড় কথা, কাসপিয়া তো বিবাহিত। ইয়াশ এসব জানলে ঝামেলা বাঁধবে নিশ্চিত। সকাল গড়িয়ে বিকেল হয়েছে, আকাশে মেঘ ডাকছে আজ। হুট করে প্রকৃতি কেমন অশান্ত হয়ে উঠেছে। দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে কাসপিয়ার। তাকিয়ে দেখতে পেল কৌশিক আর ইনায়াকে। কৌশিকের ঠোঁটের কোণে হাসি লেগে আছে, অথচ ইনায়ার মুখে কেমন রাগি রাগি ভাব। দুজনের মধ্যে ঝামেলা হলো কিনা বুঝতে পারছে না কাসপিয়া। ঝামেলা হলে তো আবার একসাথে আসতো না দুজনে। হয়তো অন্য কারণে রেগে আছে ইনায়া। মুখে হাসি টেনে ভাই ভাবিকে ভেতরে আসতে বলল কাসপিয়া। কৌশিক এগিয়ে এসে কাসপিয়ার হাতে কিছু শপিং ব্যাগ ধরিয়ে দিল। সেজে গুজে রেডি হতে বলল ওকে। কাসপিয়া বুঝলো না কিছুই। ওরা কি কোনো অনুষ্ঠানে যাচ্ছে নাকি বাড়িতে গেস্ট আসবে? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কাসপিয়া। সাজবো কেন ভাইয়া? আমরা কি কোথাও যাচ্ছি? না, বাসায় গেস্ট আসবে। গেস্ট আসার সাথে আমার সাজগোজের কি সম্পর্ক? এত কথা বলিস না তো কাশবি, যা বলেছি তাই কর। ইনায়াকে কিছু বলার সুযোগ দিল না কৌশিক। কাসপিয়ার বিছানায় শপিং ব্যাগগুলো সব রেখে চলে গেল ইনায়াকে নিয়ে। ঘর ভর্তি মানুষের সামনে বসে আছে কাসপিয়া। গায়ে জড়ানো একটা নীল রঙের সুন্দর জামদানি শাড়ি, তার উপর সোনালি সুতোর কাজ। কৌশিক অনেকগুলো শাড়ি এনে দিয়েছিল কাসপিয়াকে। বেছে বেছে নীল রঙের শাড়িটাই পরলো সে, কারণ আছে বটে এই রংটা তো ইয়াশের পছন্দের। কিন্তু ইয়াশের পছন্দের রঙের শাড়ি পরেই অন্য কারো সামনে বসে আছে কাসপিয়া। এখানে এসে যা বুঝলো, কৌশিক বিয়ে ঠিক করতে চাইছে ওর। বারবার বলার পরও ছেলেটার দিকে সে তাকিয়ে দেখেনি। রাগ হচ্ছে খুব। কৌশিক না জানুক, ইয়ানা তো জানে কাসপিয়া নিজের মন দিয়ে বসে আছে ইয়াশকে। তাহলে কেন এত আয়োজন তার বিয়ে নিয়ে, তাও অন্য কারো সাথে? ছেলের বাড়ির লোক বলল কৌশিকের উদ্দেশ্যে, তোমার বোনকে আমাদের ছেলের জন্য পছন্দ হয়েছে কৌশিক। তুমি বললে আজকে বিয়ের দিন তারিখ
ঠিক করে নিতে চাই। ভদ্রমহিলার কথাটা বলে শেষ হলো কিনা কিছু ভাঙ্গার বিকট শব্দ আসলো কানে। সবার চোখ গেল সদর দরজার দিকে। কাসফিয়াও তাকালো সেদিকে। নজরে আসলো ইয়াসের রাগান্বিত মুখশ্রী। ইয়াসকে রেগে মেগে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত উঠে দাঁড়ালো সে। কৌশিক বিভ্রান্ত হলো ইয়াসের এহেন কাজে। কি এমন হলো যে ওর বাড়ি বেয়ে এসে এভাবে ভাঙচুর করছে ইয়াস? ইনায়া চুপ করেই দাঁড়িয়ে রইল রুমের এক কোণে। এরকম কিছু যে হবে আগে থেকেই জানা ছিল ওর। ইয়াস এগিয়ে আসলো কৌশিকদের কাছে। ভ্রুজোড়া কুঁচকে রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো কাসফিয়ার দিকে। কালকেই তো সব ঠিক হলো ওদের মধ্যে। কোন সাহসে উপমা ছেলেপক্ষের সামনে এসে কোণের সাজে বসেছে? ইয়াসের যে রাগ হচ্ছে, ইচ্ছে করছে সবার সামনেই টেনে চর বসাতে কাসফিয়ার গালে। এইদিকে ভীতু ভীতু চাহনিতে কাসফিয়া একবার তাকাচ্ছে ভাইয়ের দিকে তো আরেকবার ইয়াসের দিকে। কৌশিক হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো ইয়াসকে, এসবের মানে কি ইয়াস? একই প্রশ্ন আমারও। এসবের মানে কি কৌশিক? আমার বিয়ে করা বউকে তুই অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছিস? কোন সাহসে? চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল কৌশিকের। মনে হলো ইয়াসের কথাটা শুনে আকাশ থেকে পড়ল ও। কাসফিয়ার সাথে ইয়াসের বিয়ে হলো কবে আর কিভাবে? এই কথাগুলো তবে এতদিন ইয়াস বা কাসফিয়া কেউ বলল না কেন ওকে? অবাকের সহিত জিজ্ঞেস করলো কৌশিক, তোর বিয়ে করা বউ মানে? মজা করছিস ইয়াস? ইয়াস বাঁকা হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা কাসফিয়াকে টেনে নিয়ে আসলো নিজের কাছে। হাত রাখলো ওর কোমরে। কাসফিয়া তাকিয়ে আছে ইয়াসের দিকে। ইয়াসও তাকালো ওর উপমার মুখ পানে। আলতো করে চুমু দিল কাসফিয়ার কপালে। উপস্থিত সবাই মুখ সরিয়ে নিল অন্যদিকে। তরতর করে রাগ বাড়ছে কৌশিকের। বাহিরের মানুষের সামনে ঝামেলা করবে না ভেবে কিছু বলতেও পারছে না। কিন্তু ইয়াসের এমন অসভ্যতামিতে বিরক্ত হচ্ছে কৌশিক। সবার মুখ জুড়ে বিরক্ততার ছাপ থাকলেও মিটিমিটিয়ে হাসছে ইনায়া। কৌশিকের দিকে তাকালো ইয়াস, বলল ওকে, দেখলি তো, তোর বোন আমাকে বাধা দেয়নি। এর থেকে বেশি কিছু করলেও বাধা দিবে না। বুঝে নে এবার মজা করছি কিনা। প্রচন্ড রাগে চিৎকার দিয়ে বলে উঠল কৌশিক, ইয়াস, কি অসভ্যতাম এগুলো? ইয়াসের ভাবভঙ্গি পরিবর্তন হলো না তেমন। ও দাঁড়িয়ে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাসফিয়ার দিকে। কাসফিয়া নির্লজ্জের মতো মুস্কি হাসছে ইয়াসের বুকে মুখ গুজে। সামনে কে আছে না আছে খেয়াল নেই ওর। কাসফিয়ার অশান্ত মনটা শান্ত হয়েছে ইয়াসকে পেয়ে। এত সময় মনে মনে আল্লাহকে ডাকছিল আর ইয়াসের আসার অপেক্ষা করছিল সে। এত কিছু দেখে সোফায় বসে থাকা রাকিব আর ওর বাড়ির লোক উঠে দাঁড়ালেন। কৌশিকের দু একটা কথা শুনিয়ে চলে গেলেন ওনারা। কেমন অপমানিত বোধ হচ্ছে কৌশিকের। বিয়ে যদি করেই সে দুজনে, তাহলে আগে বললো না কেন? কৌশিক আর ইয়াসের মধ্যে ঝামেলা হলো। কাসফিয়াকেও বোকাঝোকা দিল কৌশিক। ইয়াসের রাগ হলো। সেন্টার টেবিলের রাখা কাচের জিনিসপত্র সব ভেঙে গুড়িয়ে দিল তখনই। কৌশিকের মেজাজ খারাপ হলো এবার। রাগ দেখিয়ে বলল, হচ্ছেটা কি ইয়াস? তুই এত উশৃঙ্খল হলি কবে থেকে? আমার বাসা থেকে বের হয়ে এসব বাদরামো কর। ইয়াস বাঁকা হাসলো। একবার তাকালো কাসফিয়ার দিকে, পরে আবার কৌশিকের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি, সময় মতো আমার উপমাকে এসে নিয়ে যাব, দেখে শুনে রাখবি। বেরিয়ে গেল ইয়াস। কাসফিয়াও যেতে চাইলো ওর পিছু পিছু, কিন্তু বাদ দিল কৌশিক। হাত টেনে ধরলো কাসফিয়ার। কাসফিয়া অসহায়ের মতো তাকালো ভাইয়ের দিকে, বলল, কি হলো ভাইয়া, যেতে দাও আমাকে। কোথায় যাবি তুই? ইয়াসের কাছে? হ্যাঁ। তাহলে আর আমার বাড়িতে আসবি না। আমাকে ভাইয়া বলেও ডাকবি না। আমি ভুলে যাব তুই আমার বোন। ছলছল করে উঠল কাসফিয়ার চোখ দুটো। এই বুঝি চোখ বেয়ে পানি পড়বে এমন অবস্থা। ইনায়ার বিরক্ত লাগছে কৌশিকের কাজে। কিছু বললেও শুনবে না কৌশিক, ভালো করেই জানে। কিছু বললেও না সে। কাসফিয়াকে চোখের ইশারায় শান্ত হতে বলল কেবল। কৌশিক ধমকের স্বরে কাসফিয়াকে নিজের রুমে যেতে বলল। কাসফিয়াও শুনলো ওর কথা। এক রাশ মন খারাপ নিয়ে চুপচাপ চলে গেল নিজের রুমে। রোহির অসুস্থতা বাড়ছে দিন দিন। না পেরে ডাক্তারের পরামর্শে উজ্জ্বল ওকে নিয়ে এসেছে লন্ডনে। ভর্তি করিয়েছে দ্য রয়্যাল ম্যাসডেন হাসপাতাল নামের একটা হাসপাতালে। এটি ক্যান্সার চিকিৎসার ইউরোপের অন্যতম শীর্ষ হাসপাতাল। ইয়াসের ভরসায় আর ডাক্তারদের কথায় নিয়ে আসা এখানে। ইয়াসও আসলো মাত্রই।
করিডোরে বসে থাকা উজ্জ্বলের কাছে গেল ও। সিমি আর আফিয়াও আছে। সিমি কান্না করছে রুহির অবস্থা দেখে। ইয়াস আসতেই দৌড়ে গেছে ওর কাছে, কান্না করতে করতে বলছে, মামাই আমার ফুপি কি আর ভালো হবে না? ইয়াস সিমির মাথায় হাত বুলালো, বলল সান্ত্বনা দিয়ে, রুহি ভালো হয়ে যাবে সিমি, আল্লাহকে ডাকো, উনি সব ঠিক করে দিবেন। মিথ্যা আশ্বাস দিও না ইয়াস, এটা কি আদৌ সম্ভব? উজ্জ্বলের কথায় ঘুরে তাকালো ইয়াস, বলল ওকে, ভেঙে পড়ো না, আল্লাহর উপরে ভরসা রাখো ভাইয়া। দীর্ঘশ্বাস ছেড়ে বলল উজ্জ্বল। এছাড়া আর কি বা করব? কাসফিয়া দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, বারবার তাকাচ্ছে ইয়াসের ফ্ল্যাটের দিকে। এক নজর ওকে দেখবে বলেই হয়তো বারবার এসে দাঁড়াচ্ছে এখানে। কিন্তু ইয়াস কথাই গেল, কেন ওর দেখা পাচ্ছে না কাসফিয়া? আজ 2 দিন হলো ইয়াসের কোনো খবর নেই। বারবার ফোনটা হাতে নিয়ে কল দিচ্ছে ওর নাম্বারে, কিন্তু রিসিভ করছে না ইয়াস। একদিকে কৌশিক উঠে পড়ে লেগেছে ওর বিয়ে দিবে বলে। ইয়াসের কাজে বিরক্তি চলে এসেছে কৌশিকের। কাসফিয়াকে যদি ওর ভালোই লেগে থাকে বলতে পারতো সুন্দর মতো, তা না করে বাইরের লোকদের সামনে অস্বস্তিতে ফেললো ওকে, অপমান করলো সবার সামনে। ওনারা যাওয়ার পরও ঝামেলা করলো কৌশিকের সাথে। এগুলো ভেবেই জেদ করে বসেছে কৌশিক। যাই হয়ে যাক, ইয়াসের কাছে যেতে দিবে না নিজের বোনকে। ইনায়া আর কৌশিকের মধ্যেও ঝামেলা হয়েছে এ নিয়ে। কাসফিয়া নিচে আসলো, মাত্রই দরজার দিকে তাকাতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। মিমি দৌড়ে আসলো কাসফিয়ার কাছে, ওর পায়ের কাছে বসে মেঝেতে ঘষে যাওয়া কাসফিয়ার ওড়নাটা ধরে টানছে। মমিকে দেখে ভ্রু কুঁচকালো কৌশিক, ইনায়াকে ডেকে বলল,